আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সো তোমরা যারা জয়েন করছো তাদেরকে আমি শুরুতেই এটা রিকোয়েস্ট করব, তোমরা সবাই আমাদের লাইভটা শেয়ার করে দাও এবং পাড়া প্রতিবেশীদেরকে মেনশন করে দাও। সবাই আমাদের লাইভটা শেয়ার করে দাও এবং পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দাও। একটু কুইকলি কাজটা করো, আমরা ক্লাসের দিকে গমন করব। আজকে আমাদের ক্লাসটা হবে মোটামুটি আমরা বলতে পারি পুরোটা টেকনিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল, অর্থাৎ আমরা কিছু টেকনিক্যাল টার্ম শিখবো আর অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করব, অনেকগুলো ম্যাথ করব আমরা আজকে। সো তোমরা যারা জয়েন করছো তারা একটু কে কোন জায়গা থেকে জয়েন করছো, কে কোন স্কুল বা কলেজ থেকে জয়েন করছো একটু কমেন্টে জানিয়ে দাও। আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। একটু কুইকলি কনফার্ম করো। আর তোমরা জানোই আসলে একটা কথা, এসএসসি 21 বেস যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকতো এতদিনে তোমরা কলেজে অনেক দূরে আগেই যেতা। তো যেহেতু আসলে পরিস্থিতির সাথে আমাদের এই খাপ খাওয়াইতে হচ্ছে, এখন আমরা বলতে পারি হচ্ছে আসলে তোমাদের বাসায় পড়াশোনার মতো খুব একটা পড়াশোনা নাই, তার উপর শর্ট সিলেবাস খুবই ছোটো করে দিয়েছে, অনেকেই সব কিছু শেষ করে বসে আসতো, একটু আলসেমি ভাব নিয়ে আসো। তো এর মাঝখানে যদি আমরা একটু করে শিখে যদি আগায় যেতে পারি এটা নিতান্তই মন্দ নয়। যদি একটু করে আগায় যেতে পারি এটা কিন্তু খুব একটা ভালো কিছু হয়, কারণ আমাদের এইচএসসি লেভেলের সিলেবাসটা মোটামুটি যথেষ্ট বড়সড় আছে। এখন থেকে আমি কিন্তু তোমাদেরকে প্রেশার দিচ্ছি না, অল্প অল্প করে একটু পড়াচ্ছি, এতটুকুই তুমি জাস্ট নোট ডাউন করে শিখে রাখবে, ডেটস মোর দেন এনাফ। সো আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। ওকে, যেহেতু সব কিছু আমাদের সব কিছু ক্লিয়ার আছে, আমি ফাইনালি আরেকবার বলতেছি, যারা জয়েন করছো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও। তোমরা যারা জয়েন করছো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও। আমরা বেশিক্ষণ সময় নিব না, মোটামুটি পাক্কা 1 ঘন্টা পড়াবো। এই 1 ঘন্টার ভিতর তোমাদেরকে অনেক কিছু শেখাবো। আজকে ক্লাসের ভিতর কিছু শর্টকাটও থাকবে, যে ওই শর্টকাটের মাধ্যমে তুমি এমসিকিউতে কোপাই দিতে পারবা। অর্থাৎ এক কথায় সামান্তরিক সূত্র সংক্রান্ত যত ধরনের ম্যাথ থাকতে পারে মোটামুটি সবগুলো টাইপসের ম্যাথ নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমি আবারও বলতেছি, আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। এখন আমরা শুরু করে দিই। সবাই রেডি কিনা? আমরা শুরু করবো কিনা বলো, আচ্ছা, যেহেতু সব কিছু ক্লিয়ার আছে তাহলে আমরা এখনই শুরু করে দিই। সো আসো আমরা শুরু করে দিই। দেখি অনেকদিন আসলে লাস্ট ক্লাস 7 নম্বর ক্লাসটা নিয়েছিলাম, যে মোটামুটি অনেক আগেই নিয়েছিলাম, মাঝখানে অনেকদিন আমাদের সময় ক্ষেপণ হয়ে গেছে। তো আমরা আজকে 8 নম্বর ক্লাসে গেলেও সামান্তরিক সূত্রটা বলে তারপর যাব। সো একটু আমরা মনোযোগ দিই, কিচ্ছু করা লাগবে না, জাস্ট মনোযোগ দেওয়ার দরকার তোমার, আর তোমার মাথায় ঢুকাই দেওয়ার দরকার আমার। সো তোমার কোনো টেনশন নেই, বিনা টেনশনে ক্লাস এনজয় করতে থাকো। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবা। সো আমি শুরু করি। প্রথমে কিছু জানাশোনা জিনিস নিয়ে কথা বলা স্টার্ট করি। সবাই একটু মনোযোগ দিই। তাহলে আমরা সামান্তরিক সূত্র শিখছিলাম। তো সামান্তরিক সূত্র আমরা কেন ইউজ করি? সামান্তরিক সূত্র আমরা ইউজ করি হচ্ছে দুইটা ভেক্টরকে যোগ করার জন্য। কাকে? দুইটা ভেক্টরকে যোগ করার জন্য। আর সামান্তরিক সূত্রে দুইটা ভেক্টরকে যোগ করে আমরা কয়টা সূত্র পাই? দুইটা সূত্র পাই। কার জন্য? একটা হচ্ছে লব্ধির জন্য, একটা হচ্ছে লব্ধির দিকের জন্য। তাহলে একটা জিনিস আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, দেখি কয়জন আনসার দিতে পারো। 2 বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে কি বলে একটু কমেন্টে বলো তো। যদিও আমি জানি তোমরা সবাই পারো, জাস্ট তোমাদের অ্যাটেনশন সিক করার জন্য এটা কোয়েশ্চেনটা করলাম। 2 বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা কি বলি একটু কমেন্টে বলি তো। 2 বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা কি বলি?
দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা কি বলি একটু কমেন্টে বলি, শুনি, দেখি কয়জনের অ্যাটেনশন আছে। মিশকাত আদিব লব্ধি, প্রীতি সরকার লব্ধি, আর অনেকে বলতেছে। সো আমি এতগুলো নাম নিচ্ছি না, সবাই একসাথে বলা শুরু করছে। তাহলে এক কথা হচ্ছে দুই বা ততোধিক ভেক্টরের ভেক্টর যোগফলকে আমরা বলি লব্ধি। সেই লব্ধিটা আমরা লব্ধি যেহেতু একটা ভেক্টর রাশি, তার মান আছে, দিক আছে। এই লব্ধির মানটা এবং দিকটা আমরা কি করতে পারি, বের করতে পারি। এখন লব্ধির মানটা সরাসরি বের করার সূত্র আছে, আর লব্ধিক দিক বের করার সময় আচ্ছা দিক জিনিসটা কারো না কারো সাপেক্ষে বলতে হবে। এবং কার সাপেক্ষে বলবো? যাদেরকে আমি চিনি। কাদেরকে আমি চিনি? যাদের লব্ধি আমরা বের করব। তাহলে একটু মনোযোগ দাও আমাদের এই দিকে। মনে করো আমাদের হাতে দুইটা ভেক্টর আছে। তাহলে একটা ভেক্টর হচ্ছে, মনে করো এই দিকে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে আমরা বলতেছি ফি ভেক্টর। ফি ভেক্টরের মান হচ্ছে ফি। আর এই দিকে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে কিউ ভেক্টর। কিউ ভেক্টরের মান হচ্ছে কিউ। তাহলে বুঝতেই পারতেছি এই দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটাকে আমরা বলি হচ্ছে আলফা। আর আমরা বলছিলাম ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে ক্ষুদ্রতম কোণটাকে মিন করে। এবার আমাকে সামান্তরিক সূত্রের জন্য কি করতে হবে? একটা সামান্তরিক ড্র করতে হবে। সো আমরা একটা সামান্তরিক ড্র করব। কাদেরকে দিয়ে ড্র করব? যাদেরকে আমি চিনি। তাহলে যাদেরকে আমি চিনি তাদেরকে দিয়ে আমরা একটা সামান্তরিক ড্র করব। তাহলে আমি একটা সামান্তরিক ড্র করে ফেললাম। এখন আমি যে সামান্তরিকটা ড্র করলাম, এই সামান্তরিকের এই দুইটা বিন্দুর ছেদবিন্দুগামী যে কর্ণ আছে, সামান্তরিকের এই বিন্দুগামী যে কর্ণটা আছে, এই কর্ণটা সামান্তরিকের এই যে কর্ণটা, এই কর্ণটা ফি এবং কিউ এর লব্ধি নির্দেশ করে। তাহলে আমাদের ফি এবং কিউ এর লব্ধি নির্দেশ করে। তাহলে আমি যদি বলি লব্ধির মান কি, এই লব্ধির মান হচ্ছে এতটুকু। লব্ধির দিক কোন দিকে? এই যে এই দিকে। পরীক্ষায় স্যারকে বলে দিবা, এই স্যার দেখেন এই লব্ধির দিকে এই দিকে। স্যারে তোমার একেবারে সুন্দর দন্তের হাসি দেখিয়া মনোমুগ্ধ হইয়া বড় বড় আন্ডা মারিয়া খাতায় জিরো দিবে। সো তোমাকে স্পেসিফিকলি বলে দিতে হবে। স্পেসিফিকলি কিভাবে বলবো? এই যে এখন এই লব্ধিটা কার সাথে আছে? এই ফি এর সাথেও বলতে পারি, কিউ এর সাথেও বলতে পারি। আমি ধরে নিলাম লব্ধি ফি এর সাথে থিটা ডিগ্রি কোণে আছে। এই থিটাটাকে আমরা বলবো হচ্ছে কি লব্ধির দিক। এখন এই থিটাটা কার সাথে? ফি এর সাথে। সো দিক বলার সময় সব সময় তোমাকে বলে দিতে হবে কার সাথে, কারণ সে তো কিউ এর সাথে হইতে পারতো। তাহলে আমরা সিম্পলভাবে তাহলে এখান থেকে লব্ধি বের করা শুরু করি। আমরা লব্ধির সূত্র জানি কি? আমরা লব্ধির সূত্র জানি আর ইকুয়ালস টু, আমি কি একটু দ্রুত বলে যাব, হ্যাঁ আমরা আগে থেকে জানি আর ইকুয়ালস টু রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। এটা আমরা আগে প্রমাণ করছিলাম। সো এখন মুখস্থ করে বলবো, এটা সব সময় কাজে লাগবে। তাহলে লব্ধি, এই লব্ধিটার যে মান, সেই মানটা হচ্ছে রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। এই ফি মান হচ্ছে ফি ভেক্টরের মান, কিউ মান হচ্ছে কিউ ভেক্টরের মান, আর মান হচ্ছে আর ভেক্টরের মান, আলফা মানে হচ্ছে ফি এবং কিউ এর মধ্যবর্তী কোণ। আলফা মানে হচ্ছে যাদের লব্ধি বের করব তাদের মধ্যবর্তী কোণ। এবার একটু তাকাইয়া দেখো ভাইয়া, এদিকে দেখো একটু করে চাইয়া আমি থিটা বের করিয়া আমি থিটা বের করে দিব তোমাদেরকে দেখাইয়া। তাহলে এই থিটাটা বের করার জন্য আমরা টেকনিক শিখেছিলাম। এই থিটাটা সবসময় টেকনিক্যালি বের করব। সো টেকনিকটা কী ছিল? আমরা বলছিলাম আমরা লিখবো হচ্ছে এরকম, দেখো এটা কোনো রুলস না, এটা হচ্ছে একটা টেকনিক, টেন থিটা। সো প্রথম কথা, টেন সমান আমরা কি জানি? সাইন বাই কস। তাহলে সিম্পল আমরা এখানে লিখে ফেলবো সাইন ডিভাইডেড বাই কস। মানে হচ্ছে এই সূত্রটা ডাইরেক্ট মুখস্থ না করে অ্যাপ্লাই করার কনসেপ্ট শেখাচ্ছি। তাহলে সাইন বাই কস। এবার একটু খেয়াল করো, তুমি কার মান, এবার সাইন এবং কজের সাথে তুমি দিবা হচ্ছে, দেখো সাইন কস এরা তো ত্রিকোণমিতিক অনুপাত, এদের সাথে একটা কোণ অবশ্যই দিতে হবে। কোনটা দিব? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো এখানে আমরা দিব হচ্ছে আলফা, এখানে দিব হচ্ছে আলফা। এবার আসো, এখন আমি কার মান বের করতেছি? আমি থিটার মান বের করতেছি। বলো তো এই থিটাটা কার সাথে আছে? ফি এর সাথে, নাই কার সাথে? কিউ। তাহলে থিটাটা কার সাথে আছে? ফি এর সাথে, নাই কার সাথে? কিউ এর সাথে নাই। যার সাথে নাই তাকে আমরা বসাই প্লাস অন্যটা দিই, শেষ। একইভাবে এখন তুমি বলতে পারো ভাইয়া আমি যদি এটা না করে আমি যদি ভাইয়া এই কাজটা করতে চাই, ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা প্রাইম, তাহলে আমি কিউ এর সাথে কোণটা কত বের করতেছি? এখান থেকে আমি যদি থিটা বের করি, থিটা সমান tan ইনভার্স
কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কজ আলফা। আনসার লেখার সময় বলে দিতে হবে লব্ধির মান এত, লব্ধির দিক পি এর সাথে এত, থিটার মান যত আসে সেটা কার সাথে, পি এর সাথে। এবার যদি তোমার কিউ এর সাথেটা আমরা যদি বের করতে যাই, নর্মাল নিয়ম হচ্ছে তুমি সিম্পলি আলফা থেকে থিটা বিয়োগ করলে থিটা প্রাইম পেয়ে যাবা। তুমি যদি ডাইরেক্ট সূত্র দিয়ে বের করতে চাও, কিভাবে বের করতে পারবা দেখো, তুমি থিটা প্রাইম বের করবা, তাহলে তুমি লিখবা টেন থিটা প্রাইম, আবার আগের মতো টেন সমান আমরা কি জানি, সাইন ডিভাইডেড বাই কস। এবার একটু মনোযোগ দাও, আমরা এখানে সাইন বা কজের পাশে অ্যাঙ্গেল কোনটা বসাবো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। আমি কার মান বের করব, আমি থিটা প্রাইমের মান বের করব, আমি থিটা প্রাইমের মান বের করব। এই থিটা প্রাইমের মান যে বের করব সে কার সাথে আসে, সে আসে হচ্ছে কিউ এর সাথে, নাই কার সাথে, পি। যার সাথে নাই তাকে বসাবো প্লাস অন্যটা। এখান থেকে আমি চাইলে থিটা প্রাইমের মানটা বের করতে পারবো কিভাবে, টেনটা অপোজিটে গেলে হয়ে যাবে টেন ইনভার্স থিটা প্রাইম ইকুয়ালস টু হচ্ছে টেন ইনভার্স ফি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস ফি কজ অফ আলফা। এটা হচ্ছে আমাদের জেনারেল রুলস, আমরা এভাবে করতে পারি। বলো আমরা এই জিনিসটা বুঝছি কি না, এই জিনিসটা আমরা বুঝছি কিনা একটু বলো, এই জিনিসটা আমরা বুঝছি কিনা বলো, এই জিনিসটা আমরা বুঝছি কিনা বলো। একদিন সুন্দর একটা কথা বলছে, যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল। আচ্ছা, একটুকু আমাদের মনে আছে কিনা, একটুকু আমি আগেও বলছিলাম। এবার আসো সরাসরি একটা ম্যাথ করে ফেলি, এই কি বলো, একটা ম্যাথ করে ফেললে ভালো হয় না, সরাসরি আমরা একটা ম্যাথ করে ফেলি। আসো তোমাদেরকে একটা নৌকার ম্যাথ দেখাই, নৌকার ম্যাথ পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ, নৌকার ম্যাথ। সো তোমাদেরকে আসো নৌকার ম্যাথ দেখাই, একটা নৌকার ম্যাথ দেখাই। আচ্ছা, নৌকার ম্যাথটা দেখানোর আগে আরেকটা ম্যাথ দেখাই। আমি নৌকার ম্যাথটাও দেখাবো, আর তার আগে আরেকটা ম্যাথ দেখাবো লব্ধি সংক্রান্ত। আসো লব্ধি এতটুকু আমরা ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি বলো, ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে ক্লিয়ার বলে দিবা, তাড়াতাড়ি বলো। এই সবার আমার চুল নিয়ে প্রবলেম কেমনে ভাই, মানে জিনিসটা হচ্ছে তোমরাও তো রাতের বেলা ঘুমাও তাই না, এই চুলগুলোর তো রেস্টের দরকার আছে, ওই জন্য রেস্টে পাঠিয়ে দিছি। আচ্ছা, চুল না থাকার একটা সুবিধা আছে, চুল থাকলে খালি আমার চুলগুলো খালি সামনের দিকে চলে আসে, ক্লাসের মাঝখানে এমনি করতে কত বিরক্ত লাগে, সো ওই জন্য ফেলে দিছি। যে কথা শুনে না তাকে ফেলে দেওয়াই উত্তম না। আচ্ছা আসি, এবার তোমাদের এটা আমি কোয়েশ্চেন লিখি, তোমরা আশা করি যে সবাই খাতা কলম নিয়ে বসছো, আমি কোয়েশ্চেন লেখার সাথে সাথে দেখি তোমরা আনসার বের করে ফেলবা, কার আগে কে আনসার বের করতে পারে আমি দেখবো। আমি কোয়েশ্চেন লিখতেছি, একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে, আমি কোয়েশ্চেন লিখতেছি, তোমরা আনসার বের করে ফেলবা। একটি বস্তুকে, আজকে বললামই আজকের ক্লাসটা মোটামুটি পুরোটাই ম্যাথমেটিক্যাল। একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা, একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে, 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে, 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে। ওকে, এবার আমাকে বলা হলো লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। এবার আমাকে বলা হলো লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো, লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো, লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে আমরা এটা এখন সলভ করব। সো অনেকে হয়তো সলভ করে ফেলতে পারবা নিজে নিজে, তাও আমি সলিউশনটা দেখাই। সো তোমাকে প্রথমে বলা হলো একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে। তাহলে আমি যদি এরকম দিই, আমরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লেখার নিয়ম দেখো, খাতার মধ্যে কিভাবে লিখবা, এই যে এভাবে লিখবা, উপরে উত্তর নিচে দক্ষিণ, উপরে উত্তর নিচে দক্ষিণ। তাহলে তুমি দেখো এই দিকে যদি উত্তর হয়, এদিকে যদি আমাদের দক্ষিণ হয়, তাহলে আমরা এইদিকে বলতে পারবো পশ্চিম আর এদিকে বলতে পারবো হচ্ছে পূর্ব। এটা আমরা সবাই জানি, ইস্ট ওয়েস্ট
নর্থ সাউথ, তাহলে আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লেখার নিয়ম, অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় এরকম দিকের ব্যাপারগুলো আসে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। আমরা খাতায় লেখার নিয়ম কি, আমরা খাতায় লিখবো হচ্ছে এভাবে যে আমরা দুইটা দাগ টেনে উপরে উত্তর, নিচে দক্ষিণ, ডানে পূর্ব, বামে পশ্চিম, এভাবে আমরা লিখবো ব্যাপারটা। আচ্ছা, তাহলে আমরা এটা লেখার পর এবার তুমি একটু খেয়াল করো, তোমাকে কি বলছে, একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে টানা হচ্ছে। তাহলে এই দিকটা পশ্চিম দিক না, তাহলে আমি ধরে নিলাম এই দিকে টানা হচ্ছে কত বলে, 50 নিউটন বলে, এই দিকে 50 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। আর বলা হলো এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, আর আরেকটা বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, উত্তর দিকে টানা হচ্ছে কত বল দ্বারা, 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে। এখন সিম্পল, আমি একটাকে ফি ধরে নিব আর একটাকে কিউ ধরে নিব। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে ফি, পশ্চিম দিকেরটা ফি আর উত্তর দিকেরটা হচ্ছে কিউ, আমরা ধরে নিলাম। তাহলে তুমি সিম্পল একটু ব্যাপার ক্লিয়ার করে দেখো যে যদি আমি এই দিকে ফি বলে 50 নিউটন ফি বলে টানি, এদিকে কিউ বলে টানি, তাহলে তাদের লব্ধি হচ্ছে এটা, সামান্তরিক ড্র করলে এই বরাবর তাদের লব্ধিটা কাজ করবে। এখন তাদের লব্ধিটা আমাকে বের করতে হবে, লব্ধির মানটা। এই লব্ধির মান বের করতে হলে তাদের মধ্যবর্তী কোণ আলফাটা জানা লাগে। আচ্ছা, একটু কমেন্টে আমাকে বলো তো আলফার মান কত ডিগ্রি, আলফার মান কত ডিগ্রি, একটু কমেন্টে বলো তো আলফার মান কত ডিগ্রি, আমরা কমেন্টে বলি। বুঝতে পারতেছি এটা উত্তর দিক, এটা পশ্চিম দিক, উত্তর এবং পশ্চিমের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। সো আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো আলফার মান না দেওয়া থাকলে আমরা জানি, তাহলে আমি কার কার মান জানি, আমি পি এর মান জানি, আমি কিউ এর মান জানি, আমি আলফার মান জানি। তোমাকে বলছে কি লব্ধি বলের মান, তোমাকে ফাইনালি বললো লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে আমি লব্ধি বলের মান নির্ণয় করব, লব্ধি বলের দিক নির্ণয় করব। তাহলে আসো আমি লব্ধি বলের মান নির্ণয় করি। তাহলে প্রথমত আসি মান নির্ণয়। তাহলে মান নির্ণয় করব কিভাবে, আমরা জানি আর ইকুয়ালস টু রুট ওভার ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ফি এর মান কত, ফি এর মান হচ্ছে 50 নিউটন, 50 স্কোয়ার প্লাস কিউ এর মান হচ্ছে 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 20 ইন্টু কজ অফ 90 ডিগ্রি। তুমি যদি ক্যালকুলেশন করো এখান থেকে আর এর মানটা পেয়ে যাবা। আর এর মানটা তুমি পাবা হচ্ছে, আর এর মানটা তুমি পাবা হচ্ছে এখান থেকে ওরা ক্যালকুলেশন করছে পাইছে হচ্ছে 53.85। হোপফুলি তোমরা এটা পাবা 53.85 নিউটন। যেহেতু আমাদের বল দেওয়া আছে এত নিউটন এত নিউটন, সো এগুলো হচ্ছে একটা বল, বলের একক নিউটন। তাহলে লব্ধি বলের মান হচ্ছে 53.85 নিউটন। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি না? ওকে, এতটুকু যে আমরা বুঝতে পারি। এবার তোমাকে কি বলছে, এটা হচ্ছে আমি লব্ধি বলের মান নির্ণয় করছি। এবার দিক, একটা কথা তোমাদেরকে বলে রাখি, দিক তুমি কার সাথে বের করবা, দিক তুমি কার সাথে বের করবা, যে কারোর সাথেই বের করতে পারি, যে কারোর সাথেই বের করতে পারি। আমি ফি এর সাথেও বের করতে পারি, আমি কিউ এর সাথে বের করতে পারি, এই থিটাটাও বের করতে পারি, অথবা এটাকে থিটা ধরে এটাও বের করতে পারি, হোয়াট এভার। এখন প্রশ্ন হচ্ছে কোনটা বের করব, কোনো নিয়ম আছে না? কোনো নিয়ম নেই, তুমি যে কোনোটাই করতে পারো। তবে সাধারণত আমরা সাজেস্ট করি যেটা প্রশ্নে যেটা প্রথমে দেওয়া থাকে তার সাথে আমরা বের করি, তার সাপেক্ষে, অর্থাৎ প্রথমে যেটা দেওয়া থাকে তার সাপেক্ষে। প্রথমটাকে আমরা ফি ধরি, পরেরটাকে কিউ ধরি, এর কোনো রুলস না, জাস্ট আমরা করার সিকোয়েন্সের জন্য আমরা করি আর কি। প্রথমটাকে ফি ধরলাম, পরেরটাকে কিউ ধরলাম, প্রথমটার সাথে কোনটাকে থিটা ধরলাম, সেই থিটাটা আমরা বের করব। তাহলে এই থিটাটা আমরা বের করব কিভাবে, সিম্পল, আমরা জানি হচ্ছে আমরা লিখবো হচ্ছে, আমরা জানি হচ্ছে ট্যান থিটা সমান কি, ট্যান থিটা সমান হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। এবার আমরা এখান থেকে বলতে পারবো আমি থিটার মান বের করব। এই থিটাটা কার সাথে আছে, ফি এর সাথে, নাই কার সাথে, কিউ, যার সাথে নাই তাকে বসাবো প্লাস অন্যটা। তাহলে আমি থিটার মানকে বের করব কিভাবে, ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কজ অফ আলফা। এবার একটু খেয়াল করো, আমি থিটার মান পাবো ট্যান ইনভার্স, আমি যদি কিউ এর মান বসাই, কিউ এর মান হচ্ছে 20 সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই 50 প্লাস 20 সাইন 20 কস 90 ডিগ্রি। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, 8টার ক্যালকুলেশন আমি যে মানটা পাবো, আই হোপ আমরা মান পাবো হচ্ছে 21.80 ডিগ্রি। ক্যালকুলেটর ইউজ করবা, 21.80 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের আনসার দুইটা, একটা হচ্ছে, তাহলে আমরা আনসার কীভাবে লিখবো, আমরা আনসার লিখবো লব্ধি 50, আমরা আনসার লিখবো এভাবে, লব্ধির মান 53.85 নিউটন। লব্ধির মান আর ইকুয়ালস টু লিখবো না, কারণ আর তো আমরা নিজেরা ধরে নিচ্ছি, আরটাকে লব্ধি আমরা নিজেরা ধরে নিচ্ছি। এবার আসো থিটা ইকুয়ালস টু এত, এই থিটাটা কার সাথে, তুমি কি বলো ফি এর সাথে? প্রশ্নে কোথাও ফি লেখা আছে? লেখা নাই, প্রশ্নে লেখা আছে 50 নিউটন। সো তোমাকে এখানে আনসার লিখতে হবে লব্ধি 50 নিউটন বলের সাথে এত ডিগ্রি কোণে কাজ করে, এত ডিগ্রি কোণে ক্লিয়ার হতো। তাহলে এটা কীভাবে লিখবো, লব্ধি
50 নিউটন বলের সাথে 21.80 ডিগ্রি কোণে ক্রিয়ারত। এটাই হচ্ছে উত্তর। বলো আমরা বুঝছি কিনা। এখানে উত্তর লেখার ক্ষেত্রে আমরা অনেকেই যে ভুলটা করি, আমরা অনেকে কার সাথে সেটা বলি না, কার সাথে সেটা বলি না। অবভিয়াসলি তোমাকে বলতে হবে কার সাথে, কারণ আমি তো চাইলে কিউ এর সাথে বের করতে পারতাম, আমার ফর্মুলা জানা আছে, মাথায় আমার টেকনিক আছে, ফর্মুলা করতে আমাকে কে বাধা দিছে? কেউ বাধা দেয় নাই। সো আমি যে কোনোটাই করতে পারি, আমাকে মাথায় রাখতে হবে, স্পেসিফিকলি বলে দিব। তাহলে আমরা লব্ধির মান বের করছি আনসার লেখার সময়। আর তোমরা পরীক্ষার খাতায় একটা ভুল করো, সেটা হচ্ছে এখান দিয়ে এভাবে আনসার লিখে দাও। এই আনসারটা তুমি বাসায় রাফ খাতায় করো, তোমার নোট খাতায় করো, কোনো সমস্যা নাই। বাট পরীক্ষার খাতায় এভাবে আনসার ANS লেখার কোনো নিয়ম নাই। আবার আনসার লেখার ANSWE আর আনসার লেখারও কোনো নিয়ম নেই, কারণ তুমি যারা ইংলিশ ভার্সনে তারা ওইভাবে লিখবে, যারা বাংলা ভার্সনে তাদেরকে উত্তর লিখতে হবে। উত্তর লব্ধির মান এত নিউটন, উত্তর লব্ধি 50 নিউটন বলের সাথে 21.8 ডিগ্রি কোণে ক্রিয়ারত। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একটুকু আমাদের ক্লিয়ার কিনা বলো। এতটুকু আমরা বুঝছি কিনা? এতটুকু ক্লিয়ার? আই হোপ তোমাদের সবার ক্লিয়ার। বলো আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের ক্লিয়ার কিনা? আচ্ছা, নিচে একটু করে দেখা যাচ্ছে না মনে হয়। ওয়েট, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিই। ওকে, এবার আশা করি সমস্যা হবে না। ওকে, তাহলে লব্ধি 50 নিউটনের সাথে, পি এর সাথে বললে হবে না, পি তো তুমি ধরে নিছো, 50 নিউটন বলটাকে পি দ্বারা প্রকাশ করছো সূত্রের জন্য। ওকে, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এবার আসি আমরা নৌকার একটা ম্যাথ করি। এই ম্যাথটা হচ্ছে ডেঞ্জারাস লেভেলের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। ডেঞ্জারাস না, আমরা বলবো খুবই সহজ একটা ম্যাথ। আর তোমাদেরকে এই সহজ ম্যাথটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। সো সহজ ম্যাথটা কি আমরা একটু দেখি। সেটা হচ্ছে, এবং এই ম্যাথটাকে তোমরা একটু আলাদা করে স্টার মার্ক করে রাখবা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ম্যাথটা। সেটা হচ্ছে মানে এই টাইপসের যে কোনো ম্যাথে ইম্পর্ট্যান্ট। আমরা একটা করাবো, সব ম্যাথ খালাস। তাহলে আসি আমরা একটা করি, সেই কোয়েশ্চেনটা লিখি। আচ্ছা, স্রোত না থাকলে একজন সাঁতারু, তাহলে আমরা প্রশ্নটা লিখি। তোমরা নোট করার সময় কিন্তু তোমাদেরকে সব কিছু নোট করতে হবে, প্রত্যেকটা ম্যাথে আনসার সহ, ইভেন হোমওয়ার্ক যেগুলো দেবো সেগুলো সহ। স্রোত না থাকলে একজন সাঁতারু, স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। এত বেগে সাঁতার কাটতে পারেন। স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। 2 কিলোমিটার পার আওয়ার বেগে সরল রেখা বরাবর প্রবাহিত একটি নদীর 2 কিলোমিটার পার আওয়ার বেগে সরল রেখা বরাবর 2 কিলোমিটার পার আওয়ার বেগে সরল রেখা বরাবর প্রবাহিত একটি নদীর এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে নদীর এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে যেতে হলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে? সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে? এটাই তোমাকে প্রশ্ন করছে। আসো আমরা এই প্রশ্নটা সলভ করি। বেশি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আর এখানে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, তোমরা এখানে ব্র্যাকেটে লিখে রাখবা, এই সাঁতারু যে আছে, এই সাঁতারুয়ের জায়গায় নৌকা থাকতে পারে। সাঁতারুয়ের জায়গায় কি থাকতে পারে? নৌকা থাকতে পারে।
আমি বলে দিব করানোর সময়, অর্থাৎ হুবহু সেম নৌকা দিয়েও ম্যাথটা আসতে পারে, সেম কনসেপ্ট, কোনো সমস্যা নেই। সাঁতারু হোক নৌকা হোক সব ক্ষেত্রে সেম জিনিস। তো আসো তোমাকে কি বলা হয়েছে, যেটা বলা হয়েছে সেটা আমরা পরে বলবো, আগে আমরা একটা জিনিস এখানে দেখাই। মনে করো হচ্ছে সাঁতারু হোক আর নৌকা হোক কোনো ব্যাপার না, এটা হচ্ছে একটা নদী। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রবাহমান বহমান একটা নদী, এই নদীটা হচ্ছে আমাদের বহমান একটা নদী। তাহলে নদীর এটা হচ্ছে এ পার, এটা হচ্ছে ওই পার। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কেমন, তোমরা আবার মনে করিও না এটা নদীটা আমার এরকম থাকে না, নদীটা আমাদের সমতলেই থাকে। তো আমরা দেখানোর সুবিধার্থে জাস্ট লাইক দ্যাট, এটা যদি নদী হয় এটা নৌকা, এবার তো আশা করি বুঝতে পারতেছো, এরকম ছবি তো অনেক দেখছো। অর্থাৎ আমরা উপর থেকে একটা নদীকে উপর থেকে দেখলে যেমন হয় সেই জিনিসটা আমরা এখানে ড্র করছি। একটা নদীকে উপর থেকে, পাশ থেকে না, উপর থেকে যদি আমি পিকচার তুলি, উপর থেকে যদি ছবি তুলি, দেখতে যেমন হয় ঠিক তেমন আমরা আঁকলাম। আচ্ছা, ভালো কথা। এখন এই নদীটা বহমান প্রবাহিত হচ্ছে। নদী প্রবাহিত হচ্ছে মানে হচ্ছে নদী তো আর প্রবাহিত হয় না, নদীর পানিগুলা প্রবাহিত হয়, স্রোত থাকে। প্রবাহিত হচ্ছে মানে নদীতে স্রোত আছে। এখন এই নদীতে স্রোত কোন দিকে আছে, আমি ধরে নিলাম হচ্ছে এই দিকে স্রোত আছে। এই যে স্রোতের বেগকে আমি নাম দিলাম হচ্ছে ইউ। ইউটা হচ্ছে কি, স্রোতের বেগ, স্রোতের বেগ, তাকে আমি নাম দিলাম হচ্ছে ইউ। এবার একটা সিম্পল জিনিস চিন্তা করে দেখো। এখন কোনো একজন, মনোযোগ দিয়ে খেয়াল করো, কোনো একজন ব্যক্তি যদি এই দিকে রওনা দেয়, এটাকে আমরা বলতে পারি মনে করো সাঁতারুর বেগ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে সাঁতারুর বেগ। সাঁতারু এই দিকে রওনা দিল। তুমি সিম্পল চিন্তা করো, স্রোত যদি এইদিকে থাকে, সাঁতারু যদি এই দিকে রওনা দেয়, সাঁতারুর বেগটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, যে কোনোটা দ্বারা প্রকাশ করা যায়, কারণ আমরা কনসেপ্ট জানি। এখন তোমার কি মনে হয় সাঁতারু যেদিকে রওনা দিয়েছে সেদিকে যাবে? অবশ্যই না। কেন? সে এদিকে রওনা দিলে এদিকে যাইতো যদি নদীতে স্রোত না থাকতো। স্রোত তাকে ধাক্কা দিয়ে আরেকটু এদিকে নিয়ে যাবে না? অর্থাৎ এক কথায় এই স্রোত এবং সাঁতারুর বেগের যে লব্ধি, এদের লব্ধি বেগটা কোন দিকে? আমি ধরে নিলাম এই দুইটার লব্ধি বেগটা এদিকে, এই বরাবরই হচ্ছে তাদের লব্ধি। অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে নদীতে যদি স্রোত না থাকতো, সাঁতারু যেদিকে রওনা দিছে সে সেদিকেই যাইতো। কিন্তু নদীতে যখন স্রোত আসে তখন সাঁতারু যেদিকে রওনা দিছে সেদিকে সে যাবে না। সে কোন দিকে যাবে? দুইটা ভেক্টরের লব্ধি যেদিকে সে সেদিকে যাবে। কোন দুইটা ভেক্টর? একটা হচ্ছে সাঁতারুর বেগ আর একটা হচ্ছে স্রোতের বেগ। সাঁতারুর বেগ না হয়ে এটা নৌকার বেগও হইতে পারে, সাঁতারুর বা নৌকার বেগ। এটা আমরা বুঝছি কিনা বলো? এটা বুঝছি কিনা? এই কনসেপ্টটা বুঝছি কিনা? অর্থাৎ স্রোতযুক্ত নদীতে যেদিকে রওনা দেওয়া হয় সেদিকে যাওয়া যায় না। স্রোত এবং তার নৌকা বা সাঁতারুর ব্যাগের লব্ধি যেদিকে সেদিকেই সে যায়, রওনা দেয় এদিকে। ওই কারণে এটাকে আমরা বলি হচ্ছে আলফা। কিন্তু সে এদিকে যায় না, সে যায় হচ্ছে এদিকে, এটা হচ্ছে থিটা, লব্ধি বরাবর। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা? আমাদের ব্যাপারটা হচ্ছে এটা ক্লিয়ার না হলে কিন্তু আমরা এই ম্যাথ করতে পারবো না। এটা ক্লিয়ার না হলে কিন্তু আমরা এই ম্যাথ করতে পারবো না। এটা ক্লিয়ার কিনা? তাহলে দেখো সিম্পল। তাহলে তোমাকে যদি এইদিকেই যাইতে হয় তাহলে এইদিকে রওনা দিতে হচ্ছে। আচ্ছা, তোমাকে যদি এদিকেই যাইতে হয় তাহলে একটু এদিক করে রওনা দিতে হবে। সিম্পল ব্যাপার, কারণ স্রোতের কারণে তুমি ডিফ্লেক্টেড হয়ে যাবা। এবার আসো, তোমাকে কি বললো? এবার তোমাকে বলা হলো এটা হচ্ছে নদীর এপার, এটা হচ্ছে নদীর ওপার, এটা হচ্ছে এপার, এটা হচ্ছে ওপার। এখন দেখো এই নদীতে এই বরাবর স্রোত আছে, স্রোতের বেগটাকে নাম দিলাম হচ্ছে ইউ, আর সাঁতারু বা নৌকার বেগ আছে যে কোনো একটা দিকে, আমি জানি না কোন দিকে। এখন আমাকে বলা হলো তোমাকে এপারের বিন্দু থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে যেতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এপার, এটা হচ্ছে ওপার, তাহলে এই বিন্দুর ঠিক বিপরীত বিন্দু কোনটা? এটা না বিপরীত বিন্দু? এই বিন্দুর ঠিক বিপরীত বিন্দু কোনটা? এটা। এখানে তুমি দাঁড়ায় আসো, এখান থেকে তোমাকে এখানেই যাইতে হবে, ওপারের ঠিক বিপরীত বিন্দুতে। এখন আমাকে বলো, তুমি যদি এই দিকে রওনা দাও তুমি কি এই বিন্দুতে যাইতে পারবা? ইয়েস অর নো? আমাকে বলো, তুমি যদি এখন সাঁতারু হও, তুমি যদি এইদিকে সাঁতরাইতে থাকো
তোমার কি মনে হয় নদীতে স্রোত আছে, তুমি এই দিকে সাতটাইতে থাকলে তুমি কি এই বিন্দু থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে যেতে পারবা নাকি আরেকটু সামনে গিয়ে পৌঁছাবা? ইয়েস অর নো? ইয়েস অর নো? পারবা কি পারবা না আমাকে বলো। ইয়েস অর নো? ইয়েস অর নো? বলো, কুইকলি বলো, কুইকলি বলো। পারবা? একটু কুইকলি রেসপন্স করো। তুমি যদি এই দিকে রওনা দাও, লাইনটা মনে একটু বাঁকা হয়ে গেছে না? নো, পারবো না। তাহলে আমাকে কোন শর্ত মেনে চললে এদিকে যাওয়া যাবে? সেই শর্তটা হচ্ছে এই বরাবর হইতে হবে লব্ধি বেগটা, অর্থাৎ লব্ধি বেগ যেটা সেটা এদিকে হইতে হবে। তাহলে তোমাকে কোন দিকে রওনা দিতে হবে? এই দিকে রওনা দিলে কি লব্ধি বেগ এদিকে হয় না? মনে রাখবা দুইটা ভেক্টরের লব্ধি কিন্তু তাদের ভিতরে কোথাও কাজ করে মাঝামাঝি। সো তোমাকে রওনা দিতে হবে এই দিক বরাবর কোনো এক দিকে। এটাই হচ্ছে এই ম্যাথের থিম, এটাই হচ্ছে এই ম্যাথের থিম, অর্থাৎ তোমাকে এই দিকেই রওনা দিতে হবে। এখন কত কোণে রওনা দিবা, এই কত কোণ আলফা এটাই তোমাকে বের করতে বলবে এই ম্যাথে। এই কত কোণ আলফা এটাই তোমাকে বের করতে বলবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই ম্যাথে তুমি জানো কি, কোন কোণটা তুমি জানো? অবশ্যই তুমি থিটাটা জানো, ফি এর সাথে কোন থিটার মান তুমি জানো 90 ডিগ্রি, থিটাটা তুমি জানো। তাহলে থিটাটা আমার জানা, আলফা আমার অজানা, এই আলফাটাই আমাকে বের করতে হবে। আসো আমি আলফার মানটা বের করি, আলফার মানটা আমরা বের করি। তাহলে আমি এটা মুছে ফেলতেছি, আমার এই ম্যাথের সাথে এটা রিলেটেড না, এটা বোঝার জন্য বলছি। এই ম্যাথের সাথে রিলেটেড কনসেপ্ট হচ্ছে এটা। এবার আসো আমি প্রশ্ন পড়ি। স্রোত না থাকলে একজন সাঁতারু 4 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারেন। এর মানে সাঁতারু এত বেগেই সাঁতার কাটতে পারে, এটাই হচ্ছে সাঁতারুর বেগ। তাহলে সাঁতারুর বেগকে আমরা বি দ্বারা প্রকাশ করছি, সেটা হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। এবার বলা হলো 2 কিলোমিটার/আওয়ার বেগে সরলরেখা বরাবর প্রবাহিত নদী। এত বেগে প্রবাহিত নদী মানে কি? নদীতে স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। তাহলে ইউ ইকুয়ালস টু হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার। সরলরেখা বরাবর একটি প্রবাহিত একটি নদীর এপার থেকে ওপারের ঠিকই বিপরীত বিন্দুতে যেতে হলে, এটাই মেন থিম এই ম্যাথের। এপার থেকে ওপারে যেতে হলে বলে নাই, এপার থেকে ওপারের ঠিকই বিপরীত বিন্দুতে যেতে হলে। তাহলে এটা যদি একটা বিন্দু হয়, তার ওপারের ঠিক বিপরীত বিন্দু হচ্ছে এটা, এখানেই আমাদের যেতে হবে। এখান থেকে স্টার্ট করে এখানে যেতে হবে। যেতে হলে সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে? তাহলে আমি জানি না সাঁতারুকে কোন দিকে সাঁতার কাটতে হবে, আমি ধরে নিব সাঁতারুকে স্রোতের সাথে আলফা ডিগ্রি কোণে সাঁতার কাটতে হবে। তাহলে আমাদের প্রথমে আমি গিভেন ডেটাগুলো লিখি, আমার কি কি দেওয়া আছে অলরেডি তো আমি লিখেই ফেলছি। গিভেন ডেটা হচ্ছে ইউ এর মান এত, বি এর মান হচ্ছে এত, এবং আরেকটা আমরা মান জানি থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন আমি সলিউশন করব। ধরি সাঁতারুকে স্রোতের সাথে আলফা কোণে সাঁতার কাটতে হবে, আলফা কোণে সাঁতার কাটতে হবে। সে আলফাটাই আমাকে বের করতে হবে। এখন আলফা বের করার জন্য তুমি কি জানো? একটা জিনিস মনে রাখবা, সামান্তরিক সূত্র থেকে তুমি দুইটা জিনিস জানছো, লব্ধির মান, লব্ধির দিক। যদি কখনো লব্ধির মান রিলেটেড কোনো কিছু থাকে, লব্ধির মানের ফর্মুলা, দিক রিলেটেড কোনো কিছু থাকলে দিকের ফর্মুলা। এখানে কোথাও লব্ধির মান আমার জানা আছে? জানা নাই, কিন্তু লব্ধিটা কোন দিকে সেটা আমার জানা আছে। দ্যাট মিনস থিটার মান 90 ডিগ্রি। এই থিটাটা কার সাথে? ইউ এর সাথে। তাহলে আসো আমি থিটার ফর্মুলা করব। থিটার ফর্মুলা কি? টেন থিটা ইকুয়ালস টু সাইন ডিভাইডেড বাই কস, সাইন আলফা ডিভাইড বাই কস আলফা। আলফার মান বের করতে হবে। তুমি কার মান বের করতেছ? থিটার মান। এই থিটাটা কার সাথে আছে? ইউ এর সাথে। নাই কার সাথে? বি। যার সাথে নাই তাকে বসাবো প্লাস অন্যটা। এবার সিম্পল মান বসালে আনসার বের হয়ে যাবে।
আমি এখান থেকে বলতে পারবো থিটার মান কত, 10, থিটার মান হচ্ছে 10 90 ডিগ্রি ইকুয়ালস টু আমরা বলতে পারি বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা। তুমি ইউ এর মান বসাই দাও, বি এর মান বসাই দাও। এই ভি এর মানটা কত, এই ভি এর মানটা আসতেছে কত, আচ্ছা আমরা মান পরে বসাই, কারণ এখান থেকে তোমাদেরকে একটা শর্টকাট শেখাবো, এখান থেকে তোমাকে একটা শর্টকাট শেখাবো, ওই কারণে মান আমি একটু পরে বসাবো। সো এবার আসো আমি ক্যালকুলেশন করি। 10 90 ডিগ্রির মান কত, অনেকে বলবে ভাই 10 90 ডিগ্রির মান আমরা জানি না, অসংজ্ঞায়িত। তো এখানে যদি আমি লিখি জানি না সমান এটা, তাহলে আনসার বের হবে? জীবনেও না। সো 10 90 ডিগ্রির মান আমরা কি জানি, সিম্পল আমরা জানি 10 90 ডিগ্রি মানে কি, 10 90 ডিগ্রি মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই কস 90 ডিগ্রি। এখন সাইন 90 ডিগ্রির মান 1, কস 90 ডিগ্রির মান 0। এই 1/0 মান আমরা জানি না বিধে অসংজ্ঞায়িত লিখি, কিন্তু মান তো 1/0। সো আমি ম্যাথ করার জন্য অবশ্যই আমাকে লিখতে হবে 1/0। 1/0 ইকুয়ালস টু বি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা। আগে বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এবার বজ্র গুণন করলে আনসার পেয়ে যাব। আগে বলো এতটুকু বুঝছি কিনা, এখন আমাকে মুছে ফেলতে হবে, আগে বলো আমরা এতটুকু বুঝছি কিনা, আগে বলো আমরা এতটুকু বুঝছি কিনা। একটু কুইকলি রেসপন্স করবে, হ্যাঁ, ইয়েস অর নো, আমরা এতটুকু বুঝছি কিনা, আমরা বুঝছি কিনা। আচ্ছা এবার যদি বুঝে থাকি, এই লাইনটাকে আমরা বজ্র গুণন করবো, আমি উপরের প্রশ্নটাই মুছে ফেলি, তাহলে সুবিধা। আচ্ছা এখন আমরা যে কাজটা করব, এই লাইনটাকে আমি উপরে লিখি, লাইনটা হচ্ছে কি 1/0 ইকুয়ালস টু হচ্ছে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস বি কজ আলফা। ক্যালকুলেশন কীভাবে করব, বজ্র গুণন করব। দেখো এই বরাবর বজ্র গুণন করলে 1-এর সাথে এটা গুণ করলে হয় ইউ প্লাস বি কজ আলফা, এই বরাবর বজ্র গুণন করলে 0-এর সাথে গুণ করলে হয় 0। কার মান তোমার জানা লাগবে, আলফা এর মান। তাহলে আমি এখান থেকে বলতে পারবো বি কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইউ, ইউটা ডানে চলে গেল, বিটাকে অপোজিটে পাঠিয়ে দিব, কারণ আমার দরকার হচ্ছে আলফা। কজ আলফা সমান মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। তাহলে আলফার মান কত, কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এই জিনিসটা আমি একটু এখানে লিখে রাখি শর্টকাটের জন্য, একটু পরে শর্টকাট শিখিয়ে দিব, কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এবার আসো আমি এখানে মান বসাবো, মান বসালে আনসার বের হয়ে যাবে। তাহলে আমি এখানে মান বসাবো। সো দেখো আলফা সমান হচ্ছে কস ইনভার্স মাইনাস ইউ, ইউ এর মান কত 2 আর বি এর মান হচ্ছে 4। যেহেতু একই একক ওই জন্য একক আর চেঞ্জ করলাম না, একক কাটাকাটি যাবে। তাহলে আমরা এখানে পাবো আলফা সমান হচ্ছে কস ইনভার্স মাইনাস হাফ। কস কত ডিগ্রির মান মাইনাস হাফ, অবশ্যই তোমরা জানার কথা, এটা মুখস্থ রাখতে হবে। ইন্টারমিডিয়েট লেভেলের জন্য সবচেয়ে ফেমাস মান কস ইনভার্স মাইনাস হাফ। কস কতর মান মাইনাস হাফ, 120 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আনসার হচ্ছে 120 ডিগ্রি। অথবা তোমরা আরেকটা লাইন বাড়াই লিখতে পারো, কিভাবে, এই যে কস ইনভার্স এখানে লিখতে পারো কস 120 ডিগ্রি, মানে কারো যদি একটু বেশি লিখতে ইচ্ছে করে তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি আলফা সমান হচ্ছে 120 ডিগ্রি। এর মানে সাঁতারুকে 120 ডিগ্রি কোণে যদি সে সাঁতার কাটে বা 120 ডিগ্রি কোণে যদি সে রওনা দেয়, তাহলে সে অপর পারের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে পারবে, বলো এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা, ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে এবার আমরা সুন্দর করে শর্টকাটটা লিখে দিব। আগে বলো এটা ক্লিয়ার কিনা, ওকে। তাহলে আমরা এই ধরনের ম্যাথ, সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এই অধ্যায়ের অন্যতম ইম্পর্টেন্ট ম্যাথ এগুলা, এই ধরনের ম্যাথগুলা। আর নৌকার আরও অনেক ম্যাথ আছে, সেগুলোর জন্য আরও কিছু কনসেপ্ট লাগে। আমরা লাস্টে স্পেশাল একটা নৌকার ক্লাস নিব, আপাতত হচ্ছে এতটুকুই আমাদের এনাফ। এবার আসো, আমাদের এই টাইপসের ম্যাথ পরীক্ষা সবচেয়ে বেশি আসে। সো আমরা কি করব, দেখো আমরা যে কাজটা করব, দেখো ভালো করে খেয়াল করো, তোমরা এভাবে লিখে রাখবা ইউ স্রোতযুক্ত নদীতে বি ব্যাগে, ইউ স্রোতযুক্ত নদীতে মানে হচ্ছে স্রোতের বেগ ইউ, বি ব্যাগে
সাঁতার কেটে সাঁতারুকে ব্র্যাকেটে লিখে রাখবো নৌকা চালিয়ে মাঝিকে, আমি বুঝাই দিব, লিখতে থাকো। নৌকা চালিয়ে মাঝিকে নদীর এপার থেকে ওপারের ঠিক বিপরীত বিন্দুতে, ওপারের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে হলে স্রোতের সাথে আলফা কোণে রওনা দিতে হবে। স্রোতের সাথে আলফা কোণে রওনা দিতে হবে। যেখানে দিয়ে কমা দিবা, এরপর আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি। এবার আমরা লিখে রাখবো আলফা ইকুয়ালস টু কস ইনভার্স মাইনাস ইউ মানে হচ্ছে আমাদের স্রোতের বেগ, আর বি মান হচ্ছে সাঁতারুর বেগ। আর এভাবে লিখব কস ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। এখানে আমরা বুঝতেই পারতেছি প্রশ্ন দুইটা থাকতে পারে, হয় তোমার প্রশ্নে সাঁতারুও থাকতে পারে, প্রশ্নে নৌকাও থাকতে পারে। সো নৌকা হলে, যদি নৌকা হয় তাহলে নৌকার বেগ, স্রোত হলে স্রোতের বেগ, নৌকা হলে সাঁতারু হলে সাঁতারুর বেগ, নৌকা হলে নৌকার বেগ, সাঁতারু হলে সাঁতারুর বেগ। তাহলে এবার দেখো তোমরা সরাসরি এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারবা। একটু আগের ম্যাথ এবার যদি তোমার এমসিকিউতে আসে, তুমি জাস্ট এখানে বসাবা আলফা সমান কস ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই সাঁতারুর বেগ, তাহলে স্রোতের বেগ দেওয়া আছে, সাঁতারুর বেগ দেওয়া আছে, ক্যালকুলেশন করে আনসার বের করা হয়ে গেছে, শেষ। বলো আমরা এটা বুঝছি কিনা বলো। এটা হচ্ছে আমাদের শর্টকাট। এটা কিন্তু রিটেনে করা যাবে না, কারণ এটা হচ্ছে একটা শর্টকাট। এটা একটা শর্টকাট টেকনিক। সো তোমরা এখানে অন্য কিছু এই যে এটা রিটেনে করতে পারবা না, অনলি এমসিকিউতে করতে পারবা। এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা বলি? আজান দিচ্ছে, আমরা একটু ওয়েট করি।
এবার এটা কোয়েশ্চেন দেখো, মোস্ট ফেমাস কোয়েশ্চেন। দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান এদের যে কোনো একটি সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ঠাড়া মুখস্থ করে রাখবা। টি এম মান হচ্ছে ঠাড়া মুখস্থ, টি মান হচ্ছে ঠাড়া, এম মান হচ্ছে মুখস্থ। ঠাড়া মুখস্থ করে রাখবা, আনসার 120 ডিগ্রি আসলে ডাইরেক্ট দাগাই দিবা। এবার যদি আমাদের এমসিকিউতে না এসে আর রিটেনে আসে, তারা নিচে করে দেখাইতে হবে। আসো এখানে কি বললো, এখানে বললো দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান এদের যে কোনোটির সমান। এর মানে কি, আমি দুইটি ভেক্টর নিলাম পি এবং কিউ, এই দুইটা পরস্পর সমান, তাহলে দুইটি সমমানের ভেক্টর, তাহলে তোমাকে বলা হলো দুটি সমমানের ভেক্টর, এর মানে পি আর কিউ কেমন সমান। তাহলে আমি দুইটা ভেক্টর নিলাম পি এবং কিউ, তাদের মান সমান। এবার বললো তাদের লব্ধির মান তাদের যে কোনো একটির সমান। তো লব্ধির মান পি এর সমান কিউ এর সমান, যার সমান বলো সেম কথা, কারণ পি এবং কিউই তো সমান। সো লব্ধির মান এটার সমান। ধরে নিলাম পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, সেই আলফাটা তোমাকে বের করতে বলছে। তাহলে সিম্পলভাবে আমরা কিভাবে করতে পারবো, আমরা জানি লব্ধির ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ অফ আলফা। এখান থেকে আমরা বর্গ করলে বলতে পারি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ অফ আলফা। এবার পি কিউ আর তিনোটাই সমান, সো সবার জায়গায় আমরা পি বসাই দিই। আর এর জায়গায়ও পি বসাবো, পি এর জায়গায়ও পি বসাবো, কিউ এর জায়গায়ও পি বসাবো, পি এর জায়গায়ও পি বসাবো, কিউ এর জায়গায় পি বসাবো, এভাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম পি স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান 2 পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি মানে হচ্ছে পি স্কোয়ার, আর এখান থেকে বলা যায় কস আলফা। তাহলে এখান থেকে সিম্পলি যদি আমরা খেয়াল করে দেখি, এই 2 পি স্কোয়ার যদি অপর পাশে চলে যায়, এই 2 পি স্কোয়ার যদি অপর পাশে চলে যায়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 2 পি স্কোয়ার কজ আলফা সমান হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস পি স্কোয়ার। এবার দেখো পি স্কোয়ার কাটাকাটি, তাহলে বলা যায় 2 কজ আলফা সমান হচ্ছে -1। এখান থেকে বলা যায় কজ আলফা সমান -1/2, আলফা সমান কস ইনভার্স -1/2, সেই বিখ্যাত জিনিস কস ইনভার্স -1/2 মানে হচ্ছে 120 ডিগ্রি। বলো বুঝছি কিনা, বুঝেছি কিনা বলো, বুঝছি কিনা বলো। এটা একেবারে ঠাড়া মুখস্থ করে ফেলবো, ডাইরেক্ট মুখস্থ করে রাখবা। যদি দুইটি ভেক্টরের মান লব্ধির মানের সমান হয়, সরাসরি ডাইরেক্ট আনসার বের করে ফেলবা। রিটেনে করতে গেলে এরকম, এমসিকিউর জন্য ঠাড়া মুখস্থ 120 ডিগ্রি। বুঝেছি? এটুকু আমরা বুঝছি কিনা বলো, এটুকু বুঝছি কিনা বলো। ওকে, আচ্ছা, যদি আমাদের এতটুকু ক্লিয়ার হয়, এতটুকু যদি ক্লিয়ার হয়, এই টাইপসের ম্যাথ দেখলে তোমরা এভাবে করে ফেলতে পারবা। আচ্ছা, সো এবার একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করব। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, এটা দেখানোর পরে আমাদের ক্লাস শেষ, এটা দেখানোর পরে আমাদের ক্লাস শেষ। এবার একটা ইম্পর্টেন্ট টেকনিক দেখাবো, বা এটা আমাদের ফিজিক্সেও লাগবে, আবার তোমরা যখন ম্যাথ করতে যাবা ম্যাথ সেকেন্ড পেপারেও লাগবে। সো সেটা কি আমরা একটু দেখি। আমরা উপরে হেডলাইন লিখব সাম্যাবস্থার শর্ত, সাম্যাবস্থার শর্ত, সাম্যাবস্থার শর্ত। সো আসো সাম্যাবস্থার শর্তটা কি আমরা একটু দেখি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করব। মনে করো আমাদের এই দিকে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, আমাদের এই দিকে একটা ভেক্টর আছে হচ্ছে পি ভেক্টর, আর এই দিকে আমার একটা ভেক্টর আছে হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমি সিম্পল যদি বলি পি এবং কিউ এই দুইটা ভেক্টরের লব্ধি কি, তুমি নিশ্চয়ই বলবা ভাইয়া এই পি এবং কিউ দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে ভাইয়া আর। ওকে, এখন হচ্ছে তুমি এখানে কোনো একটা বস্তু আছে, এই বস্তুটাকে যদি এই বরাবর পি বলে, এই বরাবর কিউ বলে টানো, বস্তুটা এদিকেও যাবে না, এদিকেও যাবে না, সে এই বরাবর যাবে, লব্ধি বরাবর।
এবং লব্ধি বরাবর সে কতটুকু বল অনুভব করবে আর পরিমাণ বল অনুভব করবে। এর মানে এই দুইটা একসাথে কাজ করা যে কথা, এটা একা কাজ করাও সেম কথা, এটা বুঝছি তো। এই দুইটার আউটপুটটাই তো এটা, অর্থাৎ এই দুইটা মিলে যে ইফেক্টটা দেখায় সেই ইফেক্টটাই হচ্ছে এটা। লব্ধি মানে কি? দুইটার সমষ্টি, এই দুইটা মিলে যা করে একটাই তা করে। এটা কিন্তু আবার নতুন কিছু একটা না। পি এবং কিউ এর লব্ধি মানে হচ্ছে এই পি এবং কিউ এর বদৌলতি এটা কাজ করে, সিম্পল। এখন আমাকে বলো, এই বস্তুটাকে যদি আমি থামাতে চাই, এখন সিম্পল, এই বস্তুটা এখন এই দিকে গমন করা শুরু করবে। আমি যদি এই আর এর সমমানের একটা ভেক্টর যদি তার ঠিক বিপরীত দিকে কাজ করাই, এটার মান আর, ভালো করে খেয়াল করো তো, এই আর এর সমমানের একটা ভেক্টর এই বিপরীত দিকে যদি আমি কাজ করাই, তাহলে এবার কি এই বস্তুটা স্থির থাকবে না গতিশীল থাকবে? তুমি সিম্পল চিন্তা করো, পি এবং কিউ যখন কাজ করাইছো তখন বস্তুটা এইদিকে গতিশীল ছিল। এখন যদি তুমি একই সাথে এই বরাবর আর এর সমমানের একটা ভেক্টর কাজ করাও, তাহলে কি বস্তুটা আর গতিশীল হবে নাকি স্থির থাকবে? অবশ্যই বস্তুটি স্থির থাকবে। এই যে বস্তুটি স্থির থাকে এটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা। তাহলে কার কার কারণে স্থির আছে? পি কিউ আর, এই তিনটার কারণে বস্তুটা স্থির আছে। তাহলে আমি কি একটা কথা বলতে পারি, এই যে পি কিউ আর এই তিনটা ভেক্টর মিলে সাম্যাবস্থা সৃষ্টি করলো, এই পি কিউ আর তিনটা ভেক্টর মিলে সাম্যাবস্থা সৃষ্টি করলো কেন? কারণ হচ্ছে পি এবং কিউ এর লব্ধির মান যা এবং দিক যেদিকে তার সমমানের বিপরীতমুখী একটা ভেক্টর এদিকে কাজ করে। সোজা হিসাব হচ্ছে তিনটি ভেক্টর যদি একটি বস্তুর উপর ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে এই দুইটার লব্ধির মান এটা সমান কিনা? সমান কিনা? লব্ধির মানের কথা বলছি, দিকের কথা বলি না, মানের কথা বলছি। তাহলে আমি সিম্পল, খালি এটা এই দুইটার জন্য প্রযোজ্য না, অন্য যে কোনোটার জন্য প্রযোজ্য। তাহলে আমি সিম্পল এভাবে লিখবো, এভাবে একটা কথা লিখে রাখবো, এই চিত্রটা আঁকার পর এভাবে একটা কথা লিখে রাখবো, তিনটি ভেক্টর, এখানে তিনটা ভেক্টর আছে পি কিউ আর, তিনটি ভেক্টর সাম্যাবস্থায় থেকে, তিনটি ভেক্টর কোনো বস্তুর উপর, তিনটি ভেক্টর কোনো বস্তুর উপর বা বিন্দুর উপর ক্রিয়ারত থেকে, তিনটি ভেক্টর কোনো বস্তুর উপর ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করলে, ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করলে তাদের যে কোনো দুইটির লব্ধি অবশ্যই তৃতীয়টির সমান হবে। তাদের যে কোনো দুইটির লব্ধির মান অবশ্যই তৃতীয়টির সমান হবে। অবশ্যই তৃতীয়টির সমান হবে। অবশ্যই তৃতীয়টির কি হবে? সমান হবে। তাহলে সিম্পল বলা হলো। তাহলে আমাদের এই কনসেপ্টটা মাথায় রেখে আমরা অনেকগুলো ম্যাথ করতে পারবো। তো আসো আমি আগে সিম্পল কথাটা বুঝছি কিনা। তিনটি ভেক্টর কোনো বস্তুর উপর ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করলে তাদের যে কোনো দুইটির লব্ধির মান অবশ্যই তৃতীয়টির সমান হবে। লব্ধির মান বলছি, দিক কিন্তু বিপরীত দিকে হবে। তাহলে লব্ধির মান তৃতীয়টির সমান হবে। এর মানে কি? এর মানে হচ্ছে, মনে করো এই বরাবর এ ক্রিয়া করে, এই বরাবর বি ক্রিয়া করে, এই বরাবর সি ক্রিয়া করে এবং এই বিন্দুর উপর তিনটা ক্রিয়া করে তারা সাম্যাবস্থা সৃষ্টি করলো। এর মানে হচ্ছে এ এবং বি এর লব্ধি হচ্ছে সি এর সমান, বি এবং সি এর লব্ধি এর সমান, সি এবং এর লব্ধি বি এর সমান। আমি আবারও বলতেছি, এই কথাটার এই চিত্রটা আঁকার পর তোমাকে এটা লিখে রাখতে হবে। অর্থাৎ এ ও বি এর লব্ধি সি এর সমান, বি ও সি এর লব্ধি এর সমান, সি ও এর লব্ধি বি এর সমান, এ ও বি এর লব্ধি সি এর সমান, বি ও সি এর লব্ধি এর সমান, সি ও এর লব্ধি বি এর সমান। আবারও বলতেছি, এ এবং বি এর লব্ধি সি এর সমান, বি এবং সি এর লব্ধি এর সমান, সি এবং এর লব্ধি বি এর সমান। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এবার দেখো, এতটুকু যদি ক্লিয়ার হয়, এখন জোস একটা ম্যাথ করাবো, ম্যাথ করানোর পর ক্লাস শেষ।
এটা ক্লিয়ার কিনা, এটা হচ্ছে সাম্যাবস্থার শর্ত। এই সাম্যাবস্থার শর্ত দিয়ে আমাদের ম্যাথ করা যায়। একটু ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এবার দেখো, তাহলে আমি একটা কোয়েশ্চেন লিখি, এই কোয়েশ্চেনটা আনসার করলেই শেষ আজকের ক্লাস। তো আমরা কোয়েশ্চেনটা লিখি, দেখি কয়জনে পারো। আমার আগে হয়তো অনেকে করে ফেলতে পারবা। আমি বললাম 3 নিউটন, 5 নিউটন ও 7 নিউটন মানের 3টি বল, 7 নিউটন মানের 3টি বল কোনো বিন্দুতে ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করে। কোনো বিন্দুতে ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করলে 1 নম্বর প্রশ্ন, 3 নিউটন ও 5 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এত বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? 2 নাম্বার হচ্ছে 5 নিউটন ও 7 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? আর 3 নাম্বার প্রশ্ন হচ্ছে 3 নিউটন ও 7 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এই 3টা ম্যাথ তোমাদেরকে করতে হবে। আমি একটা দেখাবো, 1 নাম্বার আমি দেখাবো, 2 এবং 3 আমাদের এইচডব্লিউ থাকবে। তো আসো, তোমাকে কি বলছে? তোমাকে বলছে 3 নিউটন, 5 নিউটন, 7 নিউটন মানের 3টি বল কোনো বিন্দুতে ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করে। তাহলে আমি সিম্পল ধরে নিলাম হচ্ছে এ এর মান হচ্ছে 3 নিউটন, বি এর মান হচ্ছে 5 নিউটন, যে কোনো কিছু ধরা হয়, এ বি সি পি কিউ আর ডাব্লিউ এক্স ওয়াই যা ধরো, সি এর মান হচ্ছে 7 নিউটন। 3টি বল, এই 3টি বল, মেইন কথা হচ্ছে এটা, এই 3টি বল একটা বিন্দুতে বা একটা বস্তুর উপর ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করছে কি না। তাহলে ক্রিয়ারত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করলে, সাম্যাবস্থা সৃষ্টি না করলে কিন্তু এই কনসেপ্ট হবে না, তখন বস্তু সাম্যাবস্থায় না থাকলে গতিশীল হয়ে যাবে। সাম্যাবস্থা সৃষ্টি করছে, তাহলে তোমাকে কি বলছে? 1 নম্বর প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে 3 নিউটন ও 5 নিউটন বলদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? কার 3 এবং 5 এই দুইটার মধ্যবর্তী কোণ কত? তা আমি ধরে নিলাম 3 এবং 5 নিউটন এই দুইটার মধ্যবর্তী কোণ আলফা। কি ধরে নিলাম? আলফা। তাহলে যেহেতু 3 নিউটন এবং 5 নিউটনের মধ্যবর্তী কোণ বের করতে বলছে, এই দুইটার মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, এই দুইটার মান যদি 3 আর 7 হয়, এই দুইটার 3 আর 5 হয়, এই দুইটার লব্ধি কে হবে? তৃতীয়টা। এই দুইটার লব্ধি তৃতীয়টা। তাহলে আমাদের সিম্পল আমরা লিখব, এখানে সি হচ্ছে এ ও বি এর লব্ধি। সি যদি এ ও বি এর লব্ধি হয়, তাহলে লব্ধির সূত্র হচ্ছে সি স্কয়ার সমান √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos অফ আলফা। তাহলে এখান থেকে বলা যায় সি স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos অফ আলফা। কার মান বের করতে হবে? আলফার মান বের করতে হবে। তাহলে এখান থেকে তোমরা মান বের করতে পারবা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 2ab cos অফ আলফা সমান হচ্ছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখান থেকে বলা যায় cos আলফা সমান হচ্ছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই টুয়াইস এ বি। এখান থেকে বলা যায় আলফা সমান cos ইনভার্স সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই টুয়াইস এ বি। মান বসাইলে আনসার পেয়ে যাবা। তাহলে তোমাকে যেহেতু 3 আর 5 এর কথা বলছে, তুমি তাদের মধ্যবর্তী কোণ আলফা ধরে করে ফেলছো। তোমাকে যখন 5 আর 7 বলবে, তখন তুমি তাদের মধ্যবর্তী আলফা বলো বিটা বলো যে কোনো একটা জিনিস ধরে এই দুইটার লব্ধি অন্যটা ধরে করে ফেলবা। এটা করার সময় এই দুইটার লব্ধি অন্যটা ধরে করে ফেলবা। আর লব্ধির সূত্র তো আমরা জানি, আর সমান √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা। বুঝছি কিনা? এভাবে সাম্যাবস্থায় থাকলে যে কোনো দুইটার সাম্যাবস্থা বললেই তুমি যে কোনো দুইটার মধ্যবর্তী কোণ সাথে বের করতে পারবা। যে দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলবে, ওই দুইটার লব্ধি হচ্ছে অপরটা।
যে দুইটার মধ্যবর্তী কোণ বের করতে বলবে ওই দুইটার লব্ধি হচ্ছে অপরটা, এটা ধরে মান বসাইলে তুমি কোণটা পেয়ে যাবা। বুঝছি কিনা বলো? বুঝছি? এতটুকু ক্লিয়ার কিনা? যদি এতটুকু ক্লিয়ার হয় আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে। এতটুকু ক্লিয়ার কিনা আগে বলে যাও, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার কিনা বলে যাও। সব কিছু আমরা ঠিকঠাক বুঝতে পারছি। আজকে আমরা অনেকগুলো ম্যাথ করাইছি, আমাদের সব কিছু আমরা ঠিকঠাক বুঝছি কিনা, সব কিছু ক্লিয়ার কিনা? চারটে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমাদের। কালকে মানে হচ্ছে শুক্রবার রাতে একটা গ্রুপে লাইভ করব। সেই লাইভে হচ্ছে কিছু দিক নির্দেশমূলক কথা বলা হবে। আর তোমাদের সামনে ইংলিশ আর কেমিস্ট্রি আসতেছে, তাদের ইনস্ট্রাক্টরদের সাথে তোমাদের পরিচয় করাই দেওয়া হবে এবং আরও কিছু কথাবার্তা আছে। সো আজকে এতটুকু পর্যন্ত। আর গ্রুপে আমরা আপডেট জানিয়ে দিব কয়টা বাজেই শুক্রবারের লাইভটা হবে। সো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।